আচ্ছা, সমীকরণ গঠন এবং তার সমাধান আগের দিনে সমাধানগুলো দেখিয়েছিলাম। তো অনেকেরই সমাধানগুলো সঠিক মতো হয়নি। এখন সমাধানগুলো আমি বইটা ধরে ধরে আস্তে আস্তে আমি দেখিয়ে দিয়ে যাচ্ছি। সমাধানগুলো প্র্যাকটিস করো, তারপরে গিয়ে সমাধানগুলো ফর্ম করা। আমরা যে সমাধানগুলো করি এখন সেগুলো হচ্ছে যে একটাই চল থাকবে আর তার ঘাত হবে এক। তার মানে কি, এক চল বিশিষ্ট এক ঘাত, এক চল এক ঘাত, এক ঘাত এক চল, সেরকম ধরনের সমীকরণ। তাহলে একটাই চল থাকবে, তার একটাই ঘাত আর একটাই সমীকরণ হবে। দেখো একটা সমীকরণ যেমন তোমাদের বইতে যেমন দেওয়া আছে, প্রথম থেকে দেখাচ্ছি। যেমন দেখো এই যে 22.1 দিয়েছে, 22.1, 22.1। এখানে দেখো নিচের কোনগুলি সমীকরণ লিখি এবং সমীকরণের চল সংখ্যা। সমীকরণগুলো লিখি। আমি আগের দিনেই বলেছিলাম যে সমীকরণ কোনগুলো হবে না, সমীকরণ হবে সেগুলোই যেগুলো একটা চল থাকবে আর একটা চলের সঙ্গে ধ্রুবক সংখ্যা থাকবে, আর ওই চল আর ধ্রুবকগুলো যুক্ত বিযুক্ত সংখ্যা দ্বারা এমনভাবে যুক্ত করা থাকবে যে তার মাঝখানে একটা সমতার চিহ্ন থাকবে, সমতার চিহ্নের ডান দিক আর বাঁ দিক সমান হয়ে যাবে। আচ্ছা, সেখানেতে ওই চলের মানটা যদি আমরা পুট করে দিই তাহলে ডান দিক আর বাঁ দিক সমান হয়ে যাবে। তার মানেটা হয়েছিল, আমি দেখিয়েছিলাম বিভিন্ন উদাহরণ দিয়ে। সেরকম সমীকরণের ওই যে চলের যে মানটার জন্যে ওই সমীকরণটা সিদ্ধ হচ্ছে, মানে চলের যে মানটা বসালে সমীকরণটা দুদিক সমান হয়ে যাচ্ছে, সেটাকে বলেছিলাম ওই সমীকরণের বীজ, যেটাকে আমরা বলি যে এক্স এর মান, যেটাকে বের করছিলাম আর কি। একটা সমাধান করলাম, সেখানে যদি এক্স চল বিশিষ্ট একটা সমীকরণ হয় তাহলে এক্স সমান কত পেলাম, সেইটা হচ্ছে ওই এক্স চল বিশিষ্ট যে একঘাত সমীকরণটি ছিল তার বীজ। বীজ মানে হলো তার সেটা সমাধান। তেমনি যা চল থাকবে এখানে দেখতে আমার দেখা, এই যে প্রথমে দিয়েছে দেখো নিচের কোনগুলি সমীকরণ লিখি এবং সমীকরণের চিহ্নগুলি লিখি। দেখো দেওয়া আছে এক্স প্লাস 5 ইকুয়াল টু 13। তাহলে এক্স প্লাস 5 ইকুয়াল টু 13 এটা একটা সমীকরণ। আর দেখো এক্স মাইনাস 4 ইকুয়াল টু 7, এটাও একটা সমীকরণ। 3t ইকুয়াল টু 21, এটাও একটা তাই। t/3 ইকুয়াল টু 2, এটাও একটা তাই। 2x প্লাস 1 ইকুয়াল টু 11, এটাও একটা তাই। কিন্তু দেখো এফেক্টটা আছে 9 প্লাস 4 ইকুয়াল টু 13, এটা কিন্তু কোনো সমীকরণ নয়। তার মানে কেন নয়, এটা তো ডান দিক বাঁ দিক সমান আছে। এখানে দেখো 9 প্লাস 4 ইকুয়াল টু 13, ডান দিকটাতেও 13, কিন্তু তবু কেন এটা সমীকরণ নয়? তার কারণ হচ্ছে যে সমীকরণ হতে গেলে চল থাকতে হবে, চলের সঙ্গে ধ্রুবক সংখ্যাগুলো যোগ বিয়োগ গুণ ভাগ ইত্যাদি চিহ্ন দ্বারা যুক্ত থাকবে, এবং মাঝখানে যে সমান চিহ্নটা থাকবে ওই চলের মানটা বসানোর পর ডান দিক আর বাঁ দিকের মানটা সমান হয়ে যেতে হবে। তাহলে এইখানেতে 9 প্লাস 4 ইকুয়াল টু 13 দেখা যাচ্ছে, এইখানেতে কোনো চল নেই, তার জন্য এটা সমীকরণ নয়। আর এখানে বলা আছে যে সমীকরণ যেগুলো সেগুলোকে লিখতে বলেছে, আর সমীকরণগুলোর চল সংখ্যাগুলি লিখতে বলেছে। তার মানে কি, তোমাদের এগুলো সবগুলোই একটা করে, যে সমীকরণটা রয়েছে সেখানে একটাই চল আছে। যেমন আমরা প্রথমে জেনে হচ্ছে এক্স প্লাস 5 ইকুয়াল টু 13, এখানে একটাই চল, সেটা কি না এক্স। দ্বিতীয়টাতেও তাই এক্স, তৃতীয়টা সিএরটা সেটাতে টিটা হচ্ছে চল, চতুর্থটাও তাই টিটা, এটা হচ্ছে এক্স চল। কিন্তু এফেরটাই দেখো কোনো চল নেই। তাহলে চল নেই বলেই কিন্তু এটা কোনো সমীকরণ নয়। জি এরটাও দেখো 10 মাইনাস 3 ইকুয়াল টু 7, এটাতেও কোনো চল নেই, সুতরাং এটাও কোনো সমীকরণ নয়। তারপরে দেখো এই চেকটা 20 ইকুয়াল টু 4y, তার মানে কি 4y ইকুয়াল টু 20, তাহলে y ইকুয়াল টু 20/4 ইকুয়াল টু 5, তাহলে এইটা কিন্তু একটা সমীকরণ। তারপরে আরেকটা দেখো 7 মাইনাস x ইকুয়াল টু 0, এটাও কিন্তু একটা সমীকরণ। এবং সমীকরণের সলভ করার কি নিয়মগুলো আমি বলে দিয়েছিলাম আগের দিনে, আমি আজও দেখাবো। সেই সমীকরণের সলভ করার যে নিয়মগুলো সেগুলো ছিল যে চলযুক্ত যে সংখ্যাগুলো পাবো সেইগুলোকে রাখবো বাঁ দিকে, আর ধ্রুবক সংখ্যাগুলোকে সব পাঠিয়ে দেবো ডান দিকে। আর নিয়মটা কি, সমান চিহ্নের বাঁ দিকেরটা ডান দিকে রাখতে গেলে, নিয়ে যেতে গেলে, আর ডান দিকেরটা যদি বাঁ দিকে নিয়ে আসতে চাই, যা চিহ্ন আছে
সেই চিহ্নটা তার বিপরীত চিহ্ন হবে। যুক্ত থাকলে বিযুক্ত হবে, আর বিযুক্ত থাকলে যুক্ত হবে, এই তো, আর তো কিছু নয়। এইভাবে আস্তে আস্তে এই সমীকরণগুলো লিখবে, একটা একটা করে লিখবে। এটা একটি সমীকরণ, এবং সমীকরণের চল সংখ্যা, এই সমীকরণের চল সংখ্যা হলো এক্স। এবং আমি কি বলছি তোমাদেরকে, আমি কি বলেছিলাম যে তোমরা এই সমীকরণ চল লেখার পর, ওটা লিখে দেওয়ার পর একবারে সমাধান করে করে যাবে। যেমন মনে করো তুমি লিখবে যে এক্স প্লাস 5 = 13, এটি একটি সমীকরণ, এই সমীকরণটির চল হলো এক্স। তারপর আবার লিখলে এক্স প্লাস 5 = 13, অর্থাৎ এই যে এরকম লিখে আমি দেখাচ্ছি, দেখো এক্স প্লাস 5 = 13, ও বা x = 13 - 5 = 8 দিয়ে লিখলে therefore x = 8। এই যে x = 8 হচ্ছে, এই x = 8 হচ্ছে সমাধান এই সমীকরণটা। আর এই x টাকে বলা হচ্ছে যে এই সমীকরণটার বীজ, এই সমীকরণটার চলরাশিটার বীজ, বীজ হচ্ছে 8। যেটাই সমাধানের মান বেরোচ্ছে সেটা কি বলা হচ্ছে সমীকরণের বীজ। ঠিক আছে, সমীকরণের বীজ। তাহলে এরকম করে একের দাগের অঙ্কগুলি কমপ্লিট করবে। এটা হচ্ছে 22.1, কোষে দেখি 22.1। নিচে দেখো সমীকরণ তৈরি করে দেওয়া আছে। এখানে দেখো, এখানে দেখে 33টা কাঠি দিয়ে এক্সট্রা সজ্জা বানাতে হবে। এই যে এক একটা সজ্জাতে কটা করে কাঠি লেগেছে দেখতে পাচ্ছ। এখানে এক একটি সজ্জাতে কাঠি লেগেছে 3টি। তাহলে এইরকম কটি সজ্জা আছে? এক্সটি সজ্জা। এই যে 3টে দিয়ে ডট ডট দিয়ে আছে, 3টেই কিন্তু নেই, আরও আছে। সেটা কটা আছে না এক্সটা। আমি এই যে যখনই মনে হচ্ছে কটি সজ্জা বানানো হয়েছে, আমি কটিটিকে ধরে নেবো এক্সটি। তাহলে একটা সজ্জা বানাতে কাঠি লেগেছে 3টি, তাহলে এক্সটি সজ্জা বানাতে কাঠি লেগেছে এক্স ইন্টু 3 মানে 3xt। আর তাহলে 3xটা কাটি লেগেছে, তাহলে 3xটা এখানে আমার মোট কাটবে অর্থাৎ 33। তাহলে 3x = 33, 3x = 33। এইটা একটা সমীকরণ, তার চলটা হচ্ছে x। আর ওই যে 3x = 33, এই সমীকরণটার বীজ কত হবে না 3x = যদি 33 হয়, তাহলে x = 33/3 = 11 হয়ে যাবে নাকি? তাহলে 11, তাহলে কটা সজ্জা আছে? x মানে 33টা মানে 11টা সজ্জা, একটা সজ্জায় 3টে করে কাটি, তাহলে 33/3 = 11। তেমনি এরকম 65 কাটি দিয়ে সজ্জা। আমার কাছে x টাকা আছে, বাবা আরো 2 টাকা দিলে 18 টাকা হবে। তাহলে আমার কাছে x টাকা আছে, বাবা আরো 2 টাকা দিলে 18 টাকা হবে। তাহলে আমার কাছে x টাকা আছে, বাবা দিলেন আরো 2 টাকা, তাহলে আমার কাছে মোট টাকা কত হলো না x + 2। কিন্তু আমার কাছে মোট টাকা কত হয়েছে 18 টাকা, ওইটাই শর্ত। তাহলে আমার কাছে ছিল x টাকা, বাবা দিলেন কত 2 টাকা, আমার হলো x + 2 টাকা। কিন্তু আমার হয়ে গেছে কত টাকা x + 2 কত হয়েছে বলেছে যে 18 টাকা হবে। তাহলে x + 2 = 18 টাকা। তাহলে আমার কাছে যদি বলে আগে কত টাকা ছিল, তাহলে x = 18, এই দুইটা উধারে গেলে যুক্ত 2 = 16। তাহলে আমার কাছে আগে 16 টাকা ছিল, আমার কাছে আগে 16 টাকা ছিল, বাবা আরো 2 টাকা দিলেন, তাহলে মোট হয়ে গেল 18 টাকা। এইভাবে আস্তে আস্তে পড়ে যাবে। আমার কাছে এক্সটি জাম আছে, আমি 1/4 জাম নীলাকে দিলাম, নীলা 5টি জাম পেল। তাহলে আমার কাছে এখানে বলেই দিয়েছে যে এক্সটি জাম ছিল, আমি আমার জামের 1/4 নীলাকে দিলাম। তাহলে নীলাকে কত দিলাম? আমার কাছে ছিল এক্সটি জাম, আমি নীলাকে দিলাম এর 1/4। 1/4 মানে কি 4 ভাগের 1 ভাগ, মানে x/4, এটাই নীলাকে দিলাম। কিন্তু নীলা পেয়েছে কটা? 5টা। তাহলে x/4 = 5। তাহলে আমার কাছে যদি বলে যে নীলা কটি পেলো বা 5টি পেলো বলে দিয়েছে, তাহলে আমার কাছে মোট কটি জাম ছিল যদি বলে, আমার কাছে মোট জাম ছিল এক্সটি জাম ছিল, আমি এক্সটি জামের 4 ভাগের 1 ভাগ মানে 1/4 দিয়েছি নীলাকে, নীলা পেয়েছে 5টা। তাহলে এইখানে সব কি হবে 5 মানে 5/1, ক্রস মাল্টিপ্লিকেশন করব, x × 1 বা দিয়ে করব x,
ইকুয়াল টু 4 ইন্টু 5 ইকুয়াল টু 20, তাহলে x ইকুয়াল টু 20। তাহলে আমার কাছে প্রথমেতে 20টি জাম ছিল, আমার কাছে প্রথমে 20টি জাম ছিল, তাহলে এইভাবে বেরিয়ে আসবে। এইভাবে তুমি 1-এর দাগ 2-এর দাগ কমপ্লিট করো। 3-এর দাগে দেখো আমি আস্তে আস্তে বলে বলে যাব, পুরো এই 22.1 22.2 করো, তারপরে বাইরের অঙ্ক দেবো। আমি দেখছি অনেকেই কাজগুলো নিয়ে কাজগুলো কমপ্লিট করতে পারছে না, কাজগুলো কিভাবে হবে সেটাই করতে পারছে না, অনেকে রেসপন্স নেই। তার মানেটা হচ্ছে যে ঠিক মতো বুঝে বুঝে আস্তে আস্তে করো কাজগুলো ঠিক করে। 3-এর দেখে দেখো ছকটি পূরণ করি। সমীকরণ দেওয়া আছে x প্লাস 5 ইকুয়াল টু 25, চলের মান এখানে বলে দেওয়া আছে x ইকুয়াল টু 5। x ইকুয়াল টু 5 কি হবে? চলের মান x ইকুয়াল টু 5, তাহলে চলের মান সমীকরণকে সিদ্ধ করছে না করছে না। তাহলে চলের মান যদি আমি 5 বসাই, এই যে আমি দেখাচ্ছি দাঁড়াও, দেখো চলের মানটা, এই সমীকরণটা হচ্ছে x প্লাস 5 ইকুয়াল টু 25 দিয়ে x ইকুয়াল টু যদি 5 বসাই, x ইকুয়াল টু 5 যদি বসাই তাহলে কি লিখবো, বা 5 প্লাস 5 ইকুয়াল টু 25 হচ্ছে কি আমার, তাহলে 5 কত হচ্ছে 10 হচ্ছে, তাহলে 10 আর ওখানে কত হচ্ছে 25, তাহলে 10 ইকুয়াল টু কি 25, তাহলে হচ্ছে না। তাহলে এই ডান দিকের যে ঘরটাতে লিখবো চলের মান সমীকরণকে সিদ্ধ করছে না, চলের মান সমীকরণকে সিদ্ধ করছে না। তারপরে দেখো x প্লাস 5 ইকুয়াল টু 25, x ইকুয়াল টু 8, এখানে তো না 8 5 13, 13 25 এর সঙ্গে সমান নয়, তাহলে এখানেও সিদ্ধ করছে না, এইভাবে সিদ্ধ করছে না। দেখো করে করে দেখো x ইকুয়াল টু, যখন এই যে লাস্টে দেখো x ইকুয়াল টু 5 সমান x ইকুয়াল টু 10 এতেও হচ্ছে না, 15 এতেও হচ্ছে না, যেখানে x ইকুয়াল টু 20 দেওয়া আছে, তখন দেখো 20 প্লাস 5 ইকুয়াল টু 25, এখানে কিন্তু সিদ্ধ করছে। তাহলে এখানে ডান দিকের ঘরে লিখলে সিদ্ধ করছে। তেমনি ক্ষেত্রে দেখো y মাইনাস 1 ইকুয়াল টু 11, y ইকুয়াল টু 2 বসাচ্ছে, তাহলে 2 মাইনাস 1 ইকুয়াল টু নট 11। তেমনি করে করে দেখো যখন y মাইনাস 1 ইকুয়াল টু 11, এখানে y ইকুয়াল টু কত দেওয়া নেই, তাহলে দেখো এখানে y মাইনাস 1 ইকুয়াল টু 11, তাহলে y ইকুয়াল টু কত, সিদ্ধ করছে না করতে হবে কিন্তু, তাহলে সিদ্ধ করছে না। তুমি যা কিছু বলছো 5 করে দাও, 5 মাইনাস 1 সমান 11, এর y ইকুয়াল টু 5 বসিয়েছো, তাহলে সিদ্ধ করছে না। কিন্তু এইটাতে করতে হবে সিদ্ধ করছে, তাহলে y এর কোন মানটার জন্য 11 হচ্ছে সেটা তোমাকে দেখা দেবে। তাহলে তুমি দেখো এখানে y ইকুয়াল টু y মাইনাস 1 সমান 11 আছে, y মাইনাস 1 সমান 11 আছে। তাহলে তুমি তো সমাধান করতে জানো, দেখো ও বা y ইকুয়াল টু কত 11, এই 1টাকে ওখানে নিয়ে চলে এসো, প্লাস 1 ইকুয়াল টু কত 12। এবারে তুমি মনে মনে বসাও না, দেখো 12 যদি বসাও y এর মানটা, তাহলে 12 মাইনাস 1 সমান 11 হচ্ছে, তাহলে x y ইকুয়াল টু কত 12, তাহলে y ইকুয়াল টু 12 মানটাতে সিদ্ধ করছে। আমি বলে দিয়েছি এটা সমীকরণ কিন্তু একটি মানের জন্যই সিদ্ধ করবে, অন্য মানের জন্য সিদ্ধ করবে না। যদি যে কোনো মানের জন্য সিদ্ধ করতো তাহলে সেটা কিন্তু অভেদ হয়ে যেত। তাহলে এখানে দেখো y ইকুয়াল টু যেটা 12, y ইকুয়াল টু 12 করলে y মাইনাস 1 ইকুয়াল টু 11, এটা কিন্তু সিদ্ধ করছে হবে। তেমনি 4x ইকুয়াল টু 24, x ইকুয়াল টু 4, তুমি জানো দেখো 4x ইকুয়াল টু, তুমি আগে বের করে নেবে, দেখো এখানেতে 4x ইকুয়াল টু 24, 4x equal to 24, therefore x equal to 24 by 4 equal to 6, দেখো আমি 6 বলছি আর 4 লিখছি, তাহলে 6 4 6 24, তাহলে x equal to 6 হয়ে গেল। তাহলে x equal to 6 হয়, তাহলে তোমার এখানে দিয়েছে দেখো 4x equal to 24, x equal to 3, তাহলে কি লিখবে এখানে, সিদ্ধ করছে না। তেমনি 4x equal to 24, x equal to 4 ও সিদ্ধ করছে না, তাহলে 4x equal to 24, x equal to কত ফাঁকা দিয়ে আছে, সিদ্ধ করছে। তাহলে কত হবে, x equal to 6, ওই বের করে রেখেছি 6 সিদ্ধ করছে। তাহলে এইভাবে ছকগুলো দেখো আস্তে আস্তে ছকগুলো সবগুলো করবে, দেখো
এখানে দেখো নিচের ছকগুলি পূরণ করি এবং চল সংখ্যা কোন মানের জন্য সমান চিহ্নের দুদিকে সমান হচ্ছে সেটিতে গোল চিহ্ন দিই। এখানে এগুলো করবে। এই যে পি এর মান, এর পি প্লাস 12 দেওয়া আছে, তাহলে পি এর এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 পর্যন্ত মানগুলো দেওয়া আছে। তাহলে পি এর মানটা দেখো পি প্লাস 12 ইকুয়াল টু 20 হতে হবে। তার মানে তুমি এখানে বুঝতে পারছো যে পি এর মানটা কত হবে, 8 প্লাস 12 ইকুয়াল টু 20, তুমি দেখতেই পাচ্ছ। পি প্লাস, তার মানে কি তুমি মানটাকে যদি না বের করতে পারো তুমি বাইর করে নেবে। দেখো পি প্লাস 12 ইকুয়াল টু 20 বা পি ইকুয়াল টু 20 মাইনাস 12 ইকুয়াল টু 8। দেয়ারপর তুমি নিজে বসিয়ে দেখে নিবে যে এই 8 মানটা বসালে কি হচ্ছে। তাহলে 8 প্লাস 12 ইকুয়াল টু 20, 8 প্লাস 12 ইকুয়াল টু 20। তাহলে তোমার এখানে দেখে 1 2 3 4 5 6 7 8 9 10 পর্যন্ত দেওয়া আছে। তাহলে যেটি বসালে সমান চিহ্নের দুদিকটি সমান হবে সেটিতে গোল দাগ দিতে বলেছে। তাহলে তুমি কি করবে, 8 এর মানটি গোল দাগ দিবে। তার মানেটা কি, এই যে পি প্লাস 12 ইকুয়াল টু 20 দেওয়া আছে সেখানে, এখানে পি যে চলটি আছে সেই পি চলটির যেটি মান, তার মানে কি এই সমীকরণটি যেটি বীজ, সেই বীজটিতে গোল দাগ দিতে বলা আছে। তেমনি এখানে তো 6m ইকুয়াল টু 48, therefore m ইকুয়াল টু 48 বাই 6 ইকুয়াল টু 8, তার মানে এখানে তো 8 এ গোল দাগ দিবে। নেক্সট আছে t বাই 5 ইকুয়াল টু 2, এখানে তুমি দেখছো 2 মানে 2 বাই 1, তাহলে 1 ইনটু 2 ক্রস মাল্টিপ্লিকেশন যখন করব t ইনটু 1 মানে t ইকুয়াল টু 5 ইনটু 2 মানে 10, এখানে 10 এ দিয়ে গোল দাগ দিলে। নেক্সট দেখো 7 মাইনাস x ইকুয়াল টু 5, এটা একটু দেখাচ্ছি দাঁড়াও। দেখো 7 মাইনাস x ইকুয়াল টু 5, তাহলে বা দিয়ে করবো, এখানে মাইনাস এক্সটা লিখে দিলে মাইনাস এক্স ইকুয়াল টু 5 মাইনাস 7 বা মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস 2, দেয়ারফর এক্স ইকুয়াল টু 2, উভয় দিকে মাইনাস দিয়ে গুণ করেছিলাম, তাহলে এক্স ইকুয়াল টু 2 হয়ে গেল। তাহলে এইখানে দেখো, এখানে তো তোমাকে বলা আছে যে যে 7 মাইনাস এক্স ইকুয়াল টু 5, এইখানে এক্স ইকুয়াল টু কোন মানটার জন্য হলো 2, তাহলে এখানে 2টাকে গোল দাগ দিবে। তারপর নিচের সমীকরণগুলো দিয়ে আছে, এই বীজে গোল করি, বীজ মানেই হচ্ছে যে সমীকরণের সমাধান যেটা 2x প্লাস 3 ইকুয়াল টু 5, যেমন একটা দেখাচ্ছি দেখো 2x প্লাস 3 সমান 5 বা 2x সমান 5 মাইনাস 3 বা 2x সমান 2, therefore x equal to 2 by 2 equal to 1। তার মানে কি বীজটা কি হয়ে গেল 1। তাহলে এই যে বীজটা 1 2 3 4 করা আছে, এখানে বীজটা 1টাতে গোল দাগ করবে, তেমনি করে এগুলো সবগুলো করবে, পাশে দাগ হয়ে গেল। তাহলে এই প্রশ্নটা পুরোটা করবে একদম খুব সুন্দর করে, একটি কোথাও বাদ দেবে না। নেক্সট দেখো যেটা দেওয়া আছে তোমার এখানেতে 12.22.2, দেখো 22.2 দিয়েছে, নিচের গল্প পড়ি ও সমীকরণ গঠন করি। মানে তোমরা কিন্তু শুধু সমীকরণ গঠন করবে না, তোমরা সমীকরণ গঠন করবে এবং সমাধান করবে, এবং সমাধান করে তার মানটা পর্যন্ত লিখে দেবে। যেমন দিয়ে আছে দিয়ে, আমার মার্বেলের 7 গুণ মার্বেল প্রতিমার কাছে আছে, প্রতিমার কাছে 42টি মার্বেল আছে। তাহলে তার মানটা কি, এটাকে একটা সমীকরণ গঠন করতে হবে। তাহলে আমার মার্বেলের 7 গুণ মার্বেল প্রতিমার কাছে আছে, প্রতিমার মার্বেলটা হচ্ছে 42টা, তাহলে আমার মার্বেলটা কিন্তু বলা নেই। এখন এখানেতে এইটাই হচ্ছে বীজগণিতের সুবিধা, যে যেটা বলা নেই, যেটা অজানা, সেইটাকে আমরা কি করব না, সেইটাকে আমরা ধরে নেব। তাহলে আমরা তোমরা কী করে করবে দেখো, তুমি লিখবে ধরি আমার কাছে এক্সটি মার্বেল আছে, আমার মার্বেলের 7 গুণ প্রতিমার কাছে আছে, অতএব প্রতিমার কাছে আছে
এক্স ইন্টু 7 সমান 7xt মার্বেল। কি বুঝতে পেরেছো? প্রথমে লিখবে যেটি যেটি জানা নেই, যেটি বলা নেই সেটিকে আমি ধরবো। তাহলে আমার সমীকরণটা গঠন করতে গেলে বুঝতে হবে যে মানটি আমার দেওয়া নেই সেই মানটিকেই ধরতে হবে। তুমি লিখে করবে। কীরকম করবে? ধরি আমার কাছে এক্সটি মার্বেল আছে, বোঝা গেল? ধরি আমার কাছে এক্সটি মার্বেল আছে, প্রতিমার কাছে আমার মার্বেলের 7 গুণ মার্বেল আছে। অতএব প্রতিমার কাছে মার্বেল আছে 7xt। নিচে লিখবো কিন্তু প্রতিমার কাছে মার্বেল আছে 42টি। অতএব 7x সমান 42। এইটা হয়ে গেল সমীকরণটা, 7x সমান 42। তাহলে 7x সমান 42 যেটা হয়ে গেল, এটা হয়ে গেল ইকুয়েশনটা, সমীকরণ। তাহলে x ইকুয়াল টু 42/7 ইকুয়াল টু 6। তাহলে বলবো অতএব আমার কাছে xt মার্বেল আছে। এটি কমপ্লিট। এইভাবে শুধু গল্প পড়িও সমীকরণ গঠন করে করবে না। তাহলে বোঝা গেল কি করতে বললাম, বুঝতে পেরেছো? একদম পরিষ্কার লিখে আস্তে আস্তে করে করবে, তাতে যতটা সময় লাগবে। আমার মার্বেলের 7 গুণ মার্বেল প্রতিমার কাছে আছে। আমি 1 নম্বর খুব ভালো করে বলছি এবং মন দিয়ে শোনো এবং শুনে সেইভাবে আস্তে আস্তে লিখে আগাবে। আমার মার্বেলের 7 গুণ মার্বেল প্রতিমার কাছে আছে, প্রতিমার কাছে 42টি মার্বেল আছে, এটি বলা আছে। এটি সমীকরণ গঠন করতে বলছে। সমীকরণটা গঠন করতে গেলেই তোমাকে আমার মার্বেলের সংখ্যাটা বলা নেই, তার মানে কি আমার মার্বেলের সংখ্যাটা ধরে নিতে হবে। তাহলে আমি করবো কি, ধরি আমার কাছে এক্সটি মার্বেল আছে। নিচে লিখবো কন্ডিশনটা। কি কন্ডিশনটা? না, প্রতিমার কাছে আমার মার্বেলের 7 গুণ মার্বেল আছে। অতএব প্রতিমার কাছে মার্বেল আছে, ওই যে বলে দিচ্ছি আমার মার্বেলের 7 গুণ মার্বেল। অতএব প্রতিমার কাছে মার্বেল আছে x ইন্টু 70 সমান 7xt। নিচে লিখবো কিন্তু প্রতিমার কাছে মার্বেল আছে 42টি। এইটাই হচ্ছে শর্তটা, সমীকরণের শর্তটা হচ্ছে এইটা। এই যে বা কেউ লিখবে এটা শর্তানুযায়ী। এই যে প্রতিমার কাছে মার্বেল আছে 7xt, দিয়ে লিখে শর্তানুযায়ী 7x ইকুয়াল টু 42। এইটাই হচ্ছে ইকুয়েশন। 7x ইকুয়াল টু 42 এটা হচ্ছে ইকুয়েশন। চল হচ্ছে ওখানে x, একটাই চল। তাহলে x ইকুয়াল টু 42/7 ইকুয়াল টু 6। দেয়ারফর x ইকুয়াল টু 6। অতএব আমার কাছে xt মার্বেল ছিল বা আছে। ঠিক আছে? এইভাবে প্রত্যেকে, যে মিলন বাবুর বয়স তার ছেলের বয়সের 4 গুণ, 5 বছর পরে মিলন বাবুর বয়স তার ছেলের বয়সের 3 গুণ হবে। অনেক কিছু বলা আছে। তাহলে মিলন বাবুর বয়স তার ছেলের বয়সের 4 গুণ, এটা কি বর্তমান বয়স। তার মানে কি তুমি লিখবে কি, ধরি কার বয়সে 4 গুণ? মিলন বাবুর ছেলের বয়স, তার ছেলের বয়সটা ধরতে হবে। ধরি মিলন বাবুর ছেলের বর্তমান বয়স x বছর। অতএব মিলন বাবুর বর্তমান বয়স 4x বছর। 5 বছর পরে মিলন বাবুর বয়স তার ছেলের বয়সের 3 গুণ হবে। তাহলে 5 বছর পর মিলন বাবুর ছেলের বয়স হবে x প্লাস 5 বছর। আর 5 বছর পর মিলন বাবুর বয়স হবে কত? না, এই যে আগে কত পেয়েছিলে তুমি? 4x বছর পেয়েছিলে 4 গুণ। তাহলে 4x প্লাস 5 বছর। এই 4x প্লাস 5টা মিলন বাবুর বয়সটি যে 5 বছর পরে হচ্ছে কত? 4x প্লাস 5। এই 4x প্লাস 5টা কি হচ্ছে? যে মিলন বাবুর ছেলের বয়সে 5 বছর পরে ছেলের বয়সে 3 গুণ হবে। তাহলে ছেলের বয়সটা কত? আমি দেখাচ্ছি করে। তাহলে ওই বয়সটা কত? ছেলের বয়সটা কত হবে? x প্লাস 5 তার 3 গুণ, 3 ইন্টু x প্লাস 5। সেটা কার সঙ্গে সমান হবে? 4x প্লাস 5 এর সঙ্গে। দেখাচ্ছি, দেখো প্রথমেই লিখলে, আমি পুরোটা লিখছি না, লিখলে তোমাদের লেখা যাবে না। যে প্রথমে লিখলে যে মিলন বাবুর ছেলের বয়স x বছর, তাহলে মিলন বাবুর ছেলের বয়স মানে ছেলের বর্তমান বয়স, তাহলে মিলন বাবুর বর্তমান বয়স 4x বছর। 5 বছর পর মিলন বাবুর ছেলের বয়স হবে x প্লাস 5 বছর। 5 বছর পর মিলন বাবুর বয়স হবে 4x প্লাস 5 বছর। ওইটাই হচ্ছে শর্তটা। ওই যে 5 বছর পরে কি হবে? যে মিলন বাবুর ছেলের যে বয়সটা x প্লাস 5,
এর 3 গুণ বয়সটা হবে মিলন বাবুর যে বয়সটা 5 বছর পরে হবে তার সঙ্গে সমান। ঠিক আছে, এইটা হচ্ছে সমীকরণটা। তাহলে এই সমীকরণটাকে যখন সমাধান করতে হবে করবে দেখো, বা 3x প্লাস 15 সমান 4x প্লাস 5, বা 3x মাইনাস 4x সমান 5 মাইনাস 15, বা মাইনাস x ইকুয়াল টু মাইনাস 10, therefore x ইকুয়াল টু 10। তাহলে এই যে কে 10টা কার বয়স, তাহলে মিলন বাবুর ছেলের বর্তমান বয়স 10 বছর, তুমি লিখবে অতএব মিলন বাবুর ছেলের বর্তমান বয়স 10 বছর, আর মিলন বাবুর বর্তমান বয়স 10 ইন্টু 4 মানে 4x মানে 40 ইয়ার্স, 40 বছর। এবার তুমি কন্ডিশনটা মিলিয়ে দেখো, 5 বছর পরে হলে কত হচ্ছে, 10 5 15, তাহলে 15 হলে কত হচ্ছে, 3 15 45, আর এরও কত হচ্ছে 4x মানে 4 40 প্লাস 5 সমান 45। তাহলে x এর মান তোমার এখানে কত হচ্ছে 10, যেটা হচ্ছে সমীকরণের বীজ। তার মানে তোমাকে এখানে মিলিয়ে দেখলে কত হচ্ছে 10 প্লাস 5 5 মানে 15, 15 ইন্টু 3 মানে 45, আর 45 সমান এখানে যে 4x প্লাস 5, হ্যাঁ 4 ইন্টু 10 মানে 40 প্লাস 5 সমান 45। এইভাবে আস্তে আস্তে ওই 22.1 এবং 22.2 আস্তে আস্তে যতটি হয় করবে, যদি শেষ না হয় করবে, আমি পরের অঙ্কগুলো আবার বলবো। 21টি পুরোটি করবে, 22টি যতটি পারে করবে।